সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল সুব্রত এক্সক্লুসিভে। আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলা পাতাবাহার বইয়ের অন্তর্গত উপেন্দ্রকিশোর রায়চৌধুরী রচিত নরহরি দাস যে গল্পটি, সেই গল্পের প্রশ্নের সমস্ত উত্তর এই ভিডিওতে করে দেব। তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো আর প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখে নাও। আর তোমাদের যদি পিডিএফের দরকার হয় তো আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে পিডিএফের লিঙ্ক দিয়ে দেব। তোমরা সেখান থেকে প্রশ্ন উত্তরগুলো খুব সহজেই লিখে নিতে পারবে, তবে কমেন্টে জানাতে হবে আমাকে। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক, তোমরা দেখে নাও। তোমাদের প্রথম প্রশ্ন, হাতে কলমে অনুশীলনীর প্রশ্ন উত্তর দেখো। প্রথম প্রশ্ন আছে, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা তোমার প্রিয় একটি বইয়ের নাম লেখো। দেখো, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী অনেকগুলি বই লিখেছেন, যেমন টুনটুনির বই, গুপি গাইন বাঘা বাইন, ছেলেদের রামায়ণ ও ছেলেদের মহাভারত। ঠিক আছে, এর মধ্যে তোমাদের পছন্দের যেটা বই সেটা তোমরা লিখতে পারো। আমি একটা লিখে দিয়েছি, দেখো। আমার একটি প্রিয় বইয়ের নাম হচ্ছে টুনটুনির বই। তারপর দেখো, তার লেখা গল্প অবলম্বনে তৈরি কোন সিনেমা দেখেছ? উত্তর লিখবে, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা গল্প অবলম্বনে গুপি গাইন বাঘা বাইন সিনেমাটি দেখেছি। কি সিনেমা? গুপি গাইন বাঘা বাইন। তারপরের প্রশ্ন দেখো, হ্যাঁ গা, তুমি কি খাও? ছাগলছানার ষাঁড়কে কি ভেবে এমন প্রশ্ন করেছিল? উত্তর তোমরা লিখবে, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী রচিত নরহরি দাস গল্পে ছাগলছানা ষাঁড়ের শিং দেখে ষাঁড়কে ভেবেছিল ওটাও একটা ছাগল। তাহলে ষাঁড়কে ছাগল ভেবে এই প্রশ্নটা করেছিল। গল্পে বাঘ হলো শিয়ালের মামা। পরের প্রশ্ন, গল্পে বাঘ হলো শিয়ালের মামা আর নরহরি দাস নিজেকে কার মামা দাবি করলো? উত্তর লিখবে, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী রচিত নরহরি দাস গল্পে নরহরি দাস নিজেকে সিংহের মামা বলে দাবি করল। কার মামা? সিংহের মামা। তারপরের প্রশ্ন আছে, ছাগলছানা ষাঁড়ের সঙ্গে কেন বনে গিয়েছিল? উত্তর লিখবে, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী রচিত নরহরি দাস গল্পে ছাগলছানাটি ভালো ঘাস খাওয়ার জন্য ষাঁড়ের সঙ্গে বনে গিয়েছিল। তারপরের প্রশ্ন, ছাগলছানা সেদিন রাত্রে কেন বাড়ি ফিরতে পারেনি? উত্তর লিখবে, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী রচিত নরহরি দাস গল্পে বনের ভেতর চমৎকার ঘাস খেয়ে ছাগলছানার পেট এমন ভারী হয়ে পড়েছিল যে সে আর চলতে পারছিল না, এই কারণে সে সেদিন রাতে বাড়ি ফিরতে পারেনি। তারপরের প্রশ্ন দেখো, অন্ধকারে শিয়াল ছাগলছানাকে কি মনে করেছিল? উত্তর লিখবে, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী রচিত নরহরি দাস গল্পে অন্ধকারে শিয়াল ছাগলছানাকে রাক্ষস মনে করেছিল। কি মনে করেছিল? রাক্ষস। তারপরের প্রশ্ন, বাঘ শিয়ালকে ফিরতে দেখে আশ্চর্য হয়ে গিয়েছিল কেন? উত্তর লিখবে তোমরা, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী রচিত নরহরি দাস গল্পে শিয়াল গিয়েছিল তার মামা অর্থাৎ বাঘের বাড়ি নিমন্ত্রণ খেতে। নিমন্ত্রণ খাওয়ার পর শিয়াল সেই মাত্র বাড়ি গিয়েছিল, কিন্তু কিছুক্ষণ পর তাকে হাঁপাতে হাঁপাতে ব্যস্ত হয়ে ফিরে আসতে দেখে বাঘ আশ্চর্য হয়ে গেছিল। তারপরের প্রশ্ন, শিয়াল কোন শর্তে বাঘের সঙ্গে ফিরতে চেয়েছিল? উত্তরে তোমরা লিখবে, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী রচিত নরহরি দাস গল্পে বাঘ যদি শিয়ালকে লেজের সঙ্গে বেঁধে নেয় তাহলে শিয়াল বাঘের সঙ্গে ফিরতে পারে, এই শর্তে শিয়াল ফিরতে চেয়েছিল। তারপরের প্রশ্ন আছে, ছাগলের বুদ্ধির কাছে বাঘ কিভাবে হার মানল? উত্তরে তোমরা লিখবে, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী রচিত নরহরি দাস গল্পে, এখানে গল্প আছে, গল্পে লিখবে, ছাগলছানাটি বাঘ আর শিয়ালকে আসতে দেখে বাঘকে ভয় দেখানোর জন্য শিয়ালকে বলেছিল, দূর হতভাগা, তোকে দিলেম 10 বাঘের কড়ি, এক বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি,
অর্থাৎ শিয়ালকে 10টি বাঘ আনতে নির্দেশ দিয়েছিল। এখানে বাগান আছে, বাগান হয়ে গেছে, সরি, তোমরা বাঘ লিখবে, ঠিক আছে। নির্দেশ দিয়েছিল, আর শিয়াল কিনা লেজে দড়ি দিয়ে বেঁধে একটি বাঘ নিয়ে এলো। ছাগলছানার এই কথা শুনে বাঘ ভয় পেয়েছিল। এভাবেই বাঘ ছাগলের বুদ্ধির কাছে হার মানল। পার্সের দেখো, নিজের ভাষায় বাক্য সম্পন্ন করো। নিজের ভাষায় বাক্য সম্পন্ন করো। 5-এর 1, যেখানে দেখো উত্তরগুলো লেখা আছে। যেখানে মাঠের পাশে বন আছে আর বনের ধারে মস্ত পাহাড় আছে, সেখানের একটা গর্তের ভেতর একটা ছাগলছানা থাকতো। 5-এর 2-এর উত্তর, সেই বনের ভিতরে খুব চমৎকার ঘাস ছিল। 5-এর 3-এর উত্তর, ছাগলছানা কালো ছিল, তাই শিয়াল অন্ধকারে ভেতরে ভালো করে দেখতে পেল না। 5-এর 4-এর উত্তর, বাঘ শিয়ালকে বেশ করে লেজের সঙ্গে বেঁধে নিয়েছে, আর শিয়াল ভাবছে এবার আর আমাকে ফেলে পালাতে পারবে না। 5-এর 5, বাঘ ভাবে বুঝি সেই নরহরি দাস এলো, তাই সে আরো বেশি করে ছোটে। তারপর দেখো, একই অর্থের শব্দ পাশের শব্দঝুড়ি থেকে খুঁজে নিয়ে পাশাপাশি লেখো। একই অর্থ অর্থাৎ একই রকম মানে বোঝাবে এমন কিছু শব্দ। এখানে দিয়েছে দেখো, বন, বন অর্থাৎ জঙ্গল, অরণ্য, ঠিক আছে, একটাই লিখেছি আমি জঙ্গল, তোমরা অরণ্য লিখতে পারো। ছাগল হচ্ছে ছাগ, অজ। আশ্চর্য আছে এখানে দেখো, আশ্চর্য অর্থাৎ অবাক হওয়া বা অবাক। সাজা অর্থাৎ শাস্তি। তারপরে আছে তৃণ, তৃণ অর্থাৎ ঘাস। তারপর দেখো, বর্ণ বিশ্লেষণ করে নিচের ফাঁকা ঘরগুলি ভর্তি করো। প্রথমে কি আছে, পাহাড়। পাহাড় যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি তাহলে কি হবে, উচ্চারণটা ঠিক করে করলেই তোমরা বর্ণ বিশ্লেষণ করতে পারবে। পাহাড়, উচ্চারণটাকে ঠিক করে পা, ঠিক আছে, পা, পয় আকার, তাহলে প আসছে আর আ আসছে, প আ, হ, আবার আ, তারপর র, পাহাড়। এখানে পয়ের নিচে হসন্ত দেবে, হয়ের নিচে হসন্ত দেবে, আর ডয়বিন্দ রয়ের নিচে হসন্ত দেবে। তারপর সন্ধে, স অ দন্ত ন ধ এ, শয়ের নিচে হসন্ত দেবে, দন্ত নয়ের নিচে হসন্ত দেবে, ধয়ের নিচে হসন্ত দেবে। তারপর আছে 50, 50টা কি হবে, প অ ইয় চ আ তালবস্য, ঠিক আছে। এখানে পয়ের নিচে হসন্ত দেবে, ইওর নিচে হসন্ত দেবে, চয়ের নিচে হসন্ত দেবে, আর তালবস্যর নিচে হসন্ত দেবে। তারপর আছে ব্যস্ত, ব্যস্ত কি হবে, ব দন্তস্ব অ দন্তস্ব ত অ, এখানে বয়ের নিচে হসন্ত দেবে, দন্তস্বয়ের নিচে হসন্ত দেবে, দন্তস্বয়ের নিচে আবার হসন্ত দেবে, তয়ের নিচে হসন্ত দেবে, ঠিক আছে। তারপর আছে মস্ত, ম অ দন্তস্ব ত অ, মস্ত, উচ্চারণটা ঠিক করবে, আবার বলছি, মস্ত। এখানে ময়ের নিচে হসন্ত দেবে, দন্তস্বর নিচে হসন্ত দেবে, আর তয়ের নিচে হসন্ত দেবে। তারপর আছে অন্ধকার, অ দন্ত ন ধ অ ক আ র, অন্ধকার, ঠিক আছে। এখানে দন্ত ন নিচে হসন্ত দেবে, ধয়ের নিচে হসন্ত দেবে, কয়ের নিচে হসন্ত দেবে, আর রয়ের নিচে হসন্ত দেবে। তারপর আছে আস্পর্ধা, আ যোগ দন্তস্ব যোগ প যোগ অ যোগ র যোগ ধ যুক্ত আ, ঠিক আছে। এখানে দন্তস্বর নিচে, পয়ের নিচে, ধয়ের নিচে হসন্ত দেবে। তারপর আছে নিঃশ্বাস, নিঃশ্বাস কি হবে, ন যোগ দন্ত ন যোগ হর্ষই যোগ তালবস্য যোগ ব যোগ আ যোগ দন্তস্ব, নিঃশ্বাস, ঠিক আছে। এখানে দন্ত ন নিচে হসন্ত, তালবস্যর নিচে হসন্ত, বয়ের নিচে হসন্ত, আর দন্তস্বর নিচে হসন্ত দেবে। 8 দেখো, নিচের কথাগুলির মধ্যে কোনটি বাক্য কোনটি বাক্য নয় চিহ্নিত করো। বলেছে বাক্য হলে টিক চিহ্ন অর্থাৎ রাইট চিহ্ন দাও, বাক্য না হলে ক্রস অর্থাৎ কাটা চিহ্ন দাও।
মাঠের পাশে বন, এটা একটা বাক্য, তাও কি হয়, এটাও একটি বাক্য, ওই জন্য টিক চিহ্ন দেওয়া রয়েছে। ঠিক আছে। নরহরি দাস এসে, এটা একটি বাক্য নয়, এরকম হয় নরহরি দাস আসছে, এটি একটি বাক্য। আমি সেখানে গেলে, ঠিক আছে, আমি সেখানে গেলে, এটাও সম্পূর্ণ বাক্য হচ্ছে না। তাহলে আমি সেখানে যাব, এটা একটি সম্পূর্ণ বাক্য। তারপর একটা আছে কেটে গেছে, ছাগলছানা বাড়ি ফিরে এলো, এটাও একটি বাক্য। ঠিক আছে। নয় দেখো, এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে বাক্য তৈরি করো। এলোমেলো করে শব্দ দেওয়া আছে, সেই শব্দগুলোকে সাজিয়ে একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করতে বলেছে। প্রথমে কি আছে, গর্তের থাকতো একটা ভিতরে ছাগলছানা। তাহলে এটা যদি আমরা সাজিয়ে লিখি কী হতে পারে, উত্তর হতে পারে গর্তের ভিতরে একটা ছাগলছানা থাকতো। 9-2, কুড়ি বাঘের 10 দিলুম তোকে, এর উত্তরে আমরা কি লিখতে পারি, তোকে 10 বাঘের কুড়ি দিলুম। 9-3, কিছুতেই আর গেল রাগ সে না, এটা আমরা এমনভাবে লিখতে পারি, সে রাগ আর কিছুতেই গেল না। 9-4, লাফেই দুই তুমি তাহলে পালাবে তো, এটা আমরা এমনভাবে লিখতে পারি, তাহলে তুমি তো 2 লাফেই পালাবে। 9-5, সারা রাত সারা করে ছুটোছুটি এমনই করে হলো, এটা যদি আমরা সাজিয়ে লিখি কি হবে, এমনি করে সারা রাত ছুটোছুটি করে সারা হলো। তারপরে দেখো 10-এ আছে বাক্য রচনা করো। কি কি দিয়ে, মস্ত, জন্তু, চমৎকার, বুদ্ধিমান আর নিমন্ত্রণ। তাহলে মস্ত দিয়ে প্রথমে বাক্য রচনা করি আমরা। এমন করে লিখতে পারো, রাস্তার ধারের মস্ত বটগাছটি পথিকজনদের ছায়া প্রদান করে। ঠিক আছে, রাস্তার ধারের মস্ত বটগাছটি পথিকজনদের ছায়া প্রদান করে। তারপরে আছে জন্তু, জন্তু দিয়ে তোমরা করতে পারো, চিড়িয়াখানায় অনেক রকম জন্তু আছে, বা তোমাদের ইচ্ছা মতো তোমরা করতে পারো। তারপরে আছে চমৎকার, চমৎকার দিয়ে বাক্য রচনা হতে পারে, সমুদ্রের ধারে দাঁড়িয়ে সূর্যোদয় দেখতে চমৎকার লাগে, বা গাছগুলিতে চমৎকার ফুল ফুটেছে। ঠিক আছে, যে কোনো একটা লিখলেই হলো। হ্যাঁ, তোমরা সুন্দর করে একটা লিখবে। বুদ্ধিমান, বুদ্ধিমান হলে অনেক বিপদ থেকে অনায়াসেই বেরিয়ে আসা যায়। তারপর আছে নিমন্ত্রণ, আমার জন্মদিনে তোমার নিমন্ত্রণ রইল, হলো। তারপর আমরা দেখি 11 কি বলেছে, এলোমেলো ঘটনাগুলিকে সাজিয়ে লেখো। এলোমেলো ঘটনাগুলি দেওয়া আছে, তোমরা সাজিয়ে লেখো। এখানে উত্তরগুলো দেওয়া আছে সব, এলোমেলো ঘটনাগুলিকে সাজিয়ে লেখো, এর উত্তরগুলো সব দেওয়া আছে, তোমরা সাজিয়ে লিখে নিও। হ্যাঁ, আমরা 12 প্রশ্নে চলে যাই, প্রশ্ন উত্তরগুলো। 12 কি বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। বারোর 1-এ দেখো বলছে, এই গল্পে কাকে তোমার বুদ্ধিমান বলে মনে হয়েছে, তোমার এমন মনে হওয়ার কারণ কি। তাহলে উত্তরে কি লিখবে, কাকে মনে হয়েছে বুদ্ধিমান, নিশ্চয়ই ছাগলছানা। তাহলে লিখবে, এই গল্পে আমার ছাগলছানাটিকে বুদ্ধিমান বলে মনে হয়েছে। ছাগলছানাটি সন্ধ্যা হয়ে যাওয়ায় গর্তে লুকিয়ে পড়ে। কার গর্তে, শিয়ালের গর্তে। শিয়ালকে দেখে সে ভয় পেলেও তা বুঝতে না দিয়ে নিজেকে সিংহের মামা নরহরি দাস বলে পরিচয় দেয়, এবং আরও বলে যে তার এক গ্রাসে 50টি বাঘ লাগে। এরপর যখন সে দেখে শিয়াল বাঘকে নিয়ে আসছে, তখন সে বুদ্ধি করে বাঘকে শুনিয়ে বলে যে শিয়ালকে 10টি বাঘ আনতে করে দিয়েছে,
আর শিয়াল কিনা লেজে দড়ি দিয়ে বেঁধে একটি বাঘ নিয়ে এলো। এই শুনেই বাঘ ভয়ে ছুটে পালায়। অবস্থা বুঝে সাহস না হারিয়ে ছাগলছানাটি উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়েছে। এতেই তাকে আমরা বুদ্ধিমান বলে মনে করব বা মনে হয়েছে। তারপরের প্রশ্ন কি আছে? 12-2 বুদ্ধি যার বল তার। এই কথাটির সত্যতা প্রমাণিত হয়েছে এই গল্পে। এরকম অন্য কোনো গল্প তোমার জানা থাকলে লেখো। তাহলে এরকম গল্প আমি লিখে দিয়েছি একটা, তোমরা পড়ে নিও এটা গল্পটা। দেখো এই গল্পটা তোমরা পড়ে নিও, ঠিক আছে? 12-3 চলে যাই আমরা, 12-3 বলছি কেন, 13তে চলে যাই। কি বলছে? গল্প থেকে অন্তত 5টি সর্বনাম খুঁজে নিয়ে লেখো এবং সেগুলি ব্যবহার করে একটি করে বাক্য লেখো। প্রথমে দেখি আমরা সর্বনাম পদ কাকে বলে। সর্বনাম শব্দের অর্থ হচ্ছে সকল নাম, অর্থাৎ সব রকম নামের পরিবর্তে ব্যবহার করা যে পদ, অর্থাৎ নামের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় তাকে আমরা সর্বনাম পদ বলি। যেমন সে, তার, তুমি, তোমার, আমি। তাহলে সে দিয়ে আমরা একটা বাক্য লিখি। সে তার কাঁধে হাত রাখলো, বা সে খুব ভালো ছেলে বা মেয়ে। তার সাহস দেখে আমি অবাক হয়ে যাই, বা এটাও লিখতে পারো তার সাথে আমি খেলা করি। তুমি তুমি দিয়ে যদি বাক্য রচনা করো বা বাক্য তৈরি করো, কি হবে? তুমি কি কাল আমার সঙ্গে বাজারে যাবে, বা তুমি কি কাল স্কুলে যাবে, এরকম হতে পারে। তোমার চেয়ে আমার পোশাকটি সুন্দর, বা তোমার চেয়ে আমি বেশি জোরে দৌড়তে পারি। এরকম তোমাদের ইচ্ছা মতো লিখো, ঠিক আছে? জাস্ট শুনে রাখো। তারপরে আছে আমি কাল বাবার সঙ্গে বেড়াতে যাব, বা এরকম লিখতে পারো আমি কাল বাবার সাথে মেলায় যাব। তারপর চলে আসি আমরা 15 নম্বরে। নিচের বাক্যগুলিতে কোন কোন ভাব প্রকাশ পেয়েছে তা লেখো। উত্তর হচ্ছে, দেখো, হ্যাঁ গা তুমি কি খাও। এটা কি করছে? এটা প্রশ্ন করছে, তাই এটা প্রশ্নবোধক হবে বা প্রশ্ন হবে এটা। তারপর দেখো 15-2 আমাকে সেখানে নিয়ে যেতে হবে। এটা কি নির্দেশ। 15-4 3-4 উল্টে পাল্টা হয়ে গেছে, তোমরা ঠিক করে নিও। এখন চলো বাড়ি যাই, এটা হচ্ছে ইচ্ছে। এখন চলো বাড়ি যাই, বাড়ি যেতে ইচ্ছা হয়েছে তাই বলছে এখন চলো বাড়ি যাই। তাহলে এখানে লিখবে ইচ্ছা বা ইচ্ছে, ঠিক আছে? তারপরে দেখো যাসনে ভাল্লুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে। এটা হচ্ছে উপদেশ। কে কাকে দিয়েছিল মনে আছে? ছাগলছানার মা ছাগলছানাটিকে দিয়েছিল বা বলেছিল। শুনে তো শেয়াল বাবাগো বলে সেখান থেকে ছুট। তাহলে বাবাগো বলে কখন ছুট দেয়? যখন ভয় পাই বা ভয় লাগে। তাহলে এটা কি হবে? ভয়। 15-6 দেখো কি ভাগ্নে এই গেলে আবার এখনই এত ব্যস্ত হয়ে ফিরলে যে। এটা হচ্ছে বিস্ময়। তারপর কি বলেছে 16টা গল্পটিতে কে কোন সময় কি করছিল তা লেখো। ছাগলছানার মা কি করছিল? বাইরে চলে গিয়েছিল। কোথায় গিয়েছিল? বাইরে। ছাগলছানাটি কি করছিল? গর্তের বাইরে চলে এলো। ষাঁড় কি করছিল? ষাঁড় কি করছিল? ঘাস খাচ্ছিল। এখানে শেয়াল কি করছিল? বাঘের বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছিল। বাঘ কি করছিল? শিয়ালকে তখনই ফিরে আসতে দেখে আশ্চর্য হয়ে গিয়েছিল। হলো। সতেরোর পথে চলে আসি আমরা। শক্তি, বুদ্ধি ও কাজের বিচারে বাঘ, শেয়াল ও ছাগলছানার আচরণ কেমন তা লেখো। কি বলছে? শক্তি, বুদ্ধি ও কাজের বিচারে। প্রথমে দেখছি বাঘ। প্রথমে দেখি, দেখো বাঘের শক্তি সবচেয়ে বেশি, তাই না? বাঘ হচ্ছে একটি হিংস্র জন্তু, বন্যপ্রাণী, কিন্তু তার বুদ্ধি কম ছিল। গল্পে নরহরি দাসের কথা শুনে শিয়ালকে লেজে বেঁধে সে ছুটে পালিয়ে গিয়ে
ভীরুতা ও বোকামির পরিচয় দিয়েছিল। তারপর আসে শিয়াল। শিয়াল দেখো, শিয়ালও খুব বুদ্ধিমান প্রাণী আর শক্তিশালী, কিন্তু রাতের অন্ধকারে ভালো করে না দেখে তার ছাগলছানাকে ভয় পেয়ে যাওয়ায় সে বোকামির পরিচয় দিয়েছিল। ছাগলছানাকে রাতের অন্ধকারে ঠিক করে দেখতে পারিনি, তাই না? সে ভেবেছিল কি রাক্ষস, তাই সে ভয় পেয়ে গেছিল, তাই সে বোকামির পরিচয় দিয়েছে বা বোকার মতো আচরণ করেছে। তারপর দেখো ছাগলছানা। তুলনায় ছাগলছানাটি নিরীহ ও শক্তিহীন। তাহলে বাঘ আর শেয়াল চাইলে কিন্তু তাকে অনায়াসে খেয়ে ফেলতে পারতো, তাই না? কিন্তু প্রথমবার শেয়ালকে দেখে এবং পরে শেয়ালের সঙ্গে বাঘকে দেখে সে যে কথাগুলি বলে রক্ষা পেয়েছে, তা থেকে তার উপস্থিত বুদ্ধি ও সাহসের পরিচয় পাওয়া গেছে। আঠেরো দেখো, 18 কি বলেছে? নিম্নলিখিত অংশে উপযুক্ত ছেদ ও জ্যোতিচিহ্ন বসাও। ছেদ, দাড়ি, কমা বা কোথাও জিজ্ঞাসা চিহ্ন বসবে, সেইগুলো বসাতে বলেছে। এখানে দেখো দাড়ি কমা কিচ্ছু বসানো নেই। খেয়ে তার পেট এমন ভারী হলো যে সে আর চলতে পারে না। সন্ধে হলে ষাঁড় এসে বলল, এখন চলো বাড়ি যাই। কিন্তু ছাগলছানা কি করে বাড়ি যাবে? সে চলতেই পারে না। তাই সে বললে, তুমি যাও আমি যাব। এখানে কোথায় দাড়ি বসবে, কোথায় কমে বসবে দেখে নাও। উত্তর হবে, খেয়ে তার পেট এমন ভারী হলো যে, থামলে হালকা, যখন হালকা থামবে তখন কমা বসবে। সে আর চলতে পারে না, দাড়ি পূর্ণচ্ছেদ এটা। সন্ধে হলে ষাঁড় এসে বলল, কমা, এখন চলো বাড়ি যাই। এখানে পূর্ণচ্ছেদ, বাক্যটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে। কিন্তু ছাগলছানা কি করে বাড়ি যাবে? যখন প্রশ্নবোধক প্রশ্ন আসছে তখন কি হবে? জিজ্ঞাসা চিহ্ন হবে। সে চলতেই পারে না, চলতে পারে না, তারপর দাঁড়ি। তাই সে বলল, কমা, তুমি যাও আমি কাল যাব। 19 দেখো, নিচে শব্দগুলির বিপরীতার্থক শব্দ লেখো, অর্থাৎ বিপরীত শব্দ লেখো। প্রথম দেখো মস্ত। মস্ত হচ্ছে বিপরীত শব্দ বলেছে। মস্ত ক্ষুদ্র বা ছোট। ব্যস্ত বা ব্যস্তর বিপরীত হচ্ছে সুস্থির, বাইরে, ভেতরে। নিঃশ্বাস প্রশ্বাস। লম্বা, খাটো, বেটে, যে কোনো একটা বলতে পারো। সর্বনাশ, লাভবান। দূর। দূর হচ্ছে কাছ বা কাছে। দূরে থাকলে কাছে, দূর হচ্ছে কাছ। 20টা দেখো, এই শিয়ালকে নাকাল হতে দেখা গেছে। তুমি আরও গল্প সংগ্রহ করো। ঠিকঠাক লেখা হয়নি এটা, সংগ্রহ করো। শিয়াল তার বুদ্ধিতে জিতে গেছে এবং অন্যটিতে সে তা পারেনি। ঠিক আছে, এরকম দুটি গল্প তোমাকে সংগ্রহ করতে বলেছে, যেটাতে একটাতে শিয়াল জিতে গেছে বুদ্ধির জোরে, আর একটাতে বুদ্ধির জোরেও জিততে পারেনি। ঠিক আছে, দেখো গল্প দুটো আমি দিয়ে দিয়েছি এখানে, তোমরা একটু পড়ে নেবে। ঠিক আছে, প্রথম গল্প এটা, দ্বিতীয় গল্প হচ্ছে এটা। পড়ে নেবে, ভালো লাগবে তোমাদের। 2-21 দেখো, গল্পে কোন প্রাণীর নাম খুঁজে পেলে? এদের খাদ্য ও বাসস্থান এবং স্বভাব উল্লেখ করো। তাহলে গল্পে আমরা কোন কোন প্রাণীকে পেয়েছি? গল্পে পেয়েছি ছাগল, পেয়েছি ষাঁড়, শেয়াল, বাঘ ও সিংহের নাম আমরা পেয়েছি। প্রথমে দেখি আমরা ছাগলকে নিয়ে আলোচনা করি। এদের বাড়িতে পালন করা হয়। ছাগল তোমরা নিশ্চয়ই সবাই দেখেছো। এরা ঘাস খায়, গাছের পাতা খায়। এরা খুব নিরীহ ও ভীতু স্বভাবের প্রাণী। তারপর দেখো ষাঁড়। এরা সাধারণত নিরীহ প্রাণী, কিন্তু রেগে গেলে একগুঁয়ে ভাব দেখায়, শিং দিয়ে গুঁতোতে আসে। ঠিক আছে, এদের শরীরও কিন্তু প্রকাণ্ড, অনেক বড়। তারপর শিয়াল হলো মাংসাশী প্রাণী। এরা বনে জঙ্গলে থাকে, বনে জঙ্গলে গর্তে ও ঝোপঝাড়ে বাস করে। ঠিক আছে, এরা খুব চালাক প্রাণী। ছোটোখাটো পশু পাখি শিকার করে খায়, হুক্কা হুয়া শব্দ করে বিশেষ সুরে এরা ডাকে। তারপর আছে বাঘ তো তোমরা দেখেছো হয়তো, সামনাসামনি না দেখলেও টিভিতে বা মোবাইলে দেখেছো। বাঘ হচ্ছে মাংসাশী প্রাণী। এরা শিকার ধরে খায়, প্রধানত বনে জঙ্গলে এরা বাস করে। বাঘ হিংস্র প্রাণী,
শিকার ধরবার সময় এরা নিঃশব্দে চলাফেরা করে। বাঘ তীব্র শব্দে গর্জন করে। তারপর হচ্ছে সিংহ। বনের রাজা কাকে বলা হয়? সিংহ বা পশুদের রাজা। সিংহ হচ্ছে পশুদের রাজা। এরা অত্যন্ত শক্তিশালী এবং জঙ্গলে বা পাহাড়ের গুহায় বাস করে। সিংহের কেশর আছে এবং একটি লেজ আছে। এদের গায়ের রং হয় পিঙ্গল। এরা মাংসাশী প্রাণী। এরা ভীষণ শব্দ করে গর্জন করে। একুশের 1, ছাগলছানার মা তাকে কিভাবে সাবধান করত? তার ভয় কাটলো কিভাবে? তাহলে 21-এর প্রশ্নটা এটা। উত্তর লিখবে, মাঠের পাশে বনের ধারে এক মস্ত পাহাড়ের একটি গর্তের ভেতর একটি ছাগলছানা তার মায়ের সঙ্গে থাকতো। ছাগলছানাটা গর্তের বাইরে যেতে চাইলে তার মা তাকে বলতো, যাস নে, ভাল্লুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে, এইসব কথা বলে সাবধান করত। তারপর ছাগলছানাটা যখন একটু বড় হলো তখন তার ভয়ও কমে গেল। 22-2, বনে সন্ধে হয়ে এলে সেখানে কোন পরিস্থিতি তৈরি হয় বা তৈরি হলো? ষাঁড়ের কথা শুনে ছাগলছানাটি ষাঁড়ের সঙ্গে বনের ভেতর ঘাস খেতে গিয়েছিল। সেখানে খুব চমৎকার ঘাস থাকায় ছাগলছানাটির পেটে যত ঘাস ধরলো ততটাই খেলো। সন্ধে হয়ে এলে ষাঁড় ছাগলছানাটিকে বাড়ি ফিরতে বলল। কিন্তু ঘাস খেয়ে ছাগলছানার পেট এমন হয়েছিল যে সে চলতে পারছিল না। তখন সে একটি গর্ত দেখে তার মধ্যে ঢুকে রইল। একটি গর্ত হবে, হ্যাঁ, এখানে গর্তটা লেখা হয়নি, মিস্টেক হয়ে গেছে। একটি গর্ত দেখে তার মধ্যে ঢুকে রইল, তোমরা লিখে নিও। 22-3, ছাগলছানাকে শেয়াল ভয় পেল কেন? উত্তর লিখবে, বনের ভিতর ঘাস খেতে গিয়ে সন্ধে হয়ে যাওয়ায় ছাগলছানাটি যে গর্তে ঢুকেছিল আসলে সেই গর্তটি ছিল শেয়ালের। শেয়ালটি তার মামা বাঘের থেকে নিমন্ত্রণ খেয়ে ফেরার সময় সে দূর থেকে দেখলো তার গর্তের ভেতর কালো মতন একটা জন্তু ঢুকে রয়েছে। শেয়াল ভাবলো বোধ হয় কোনো রাক্ষস, তাই জিজ্ঞাসা করলো, গর্তে কেউ? গর্তের ভেতর থেকে ছাগলছানা উত্তর দিল, সিংহের মামা আমি নরহরি দাস, 50 বাঘে মোর এক গ্রাস। সেই কথা শুনে শেয়াল ভয় পেয়েছিল। 22-4, বাঘের উপর শেয়ালের রাগ হওয়ার কারণ লেখো। উত্তর তোমরা লিখবে, বাঘ শিয়াল দুজনে যখন নরহরি দাসকে দেখতে এলো তখন থেকে তাদের দেখতে পেয়ে ছাগলছানাটি শিয়ালকে বলল, তোকে 10 ভাগের করি দিলুম আর তুই লেজে দড়ি বেঁধে একটা বাঘ নিয়ে এলি। এই ভয়ে বাঘের প্রাণ উড়ে গেল এবং শিয়ালকে লেজে বেঁধে যখন 25 হাত এক লাফ দিয়ে ভয়ে ছুটতে আরম্ভ করলো, শিয়ালের মাটিতে আছাড় খেয়ে কাটার আঁচড় লেগে মাটিতে ঠোক্কর খেয়ে প্রাণ যাওয়ার অবস্থা হলো। শিয়াল চেঁচিয়ে মামা আল আল বলতে লাগলো। তখন বাঘ ভাবলো নরহরি দাস তাদের পেছন পেছন আসছে, তাই বাঘ আরও জোরে ছুটতে লাগলো। সারা রাত্র এই ছুটোছুটি করার জন্য শিয়ালের খুব শাস্তি হয়েছিল। সেই থেকে বাঘের ওপর তার ভীষণ রাগ। এখানে ছবিতে আছে, এখানে লিখবে ছুটোছুটি, ঠিক আছে? কিছু কিছু ভুল হয়ে যায় লিখতে লিখতে, তোমরা ঠিক করে নিও, বলে দিচ্ছি। তারপর কি বলছে, পাঠ মূল্যায়নের অতিরিক্ত প্রশ্ন উত্তর, ঠিক আছে? একে দেখো, ছাগলছানাটি কোথায় থাকতো? আমরা প্রথমে পড়েছি, ছাগলছানাটি মাঠের পাশে এক বনের ধারে এক পাহাড়ের গর্তে থাকতো। 2, ছাগলছানা ষাঁড়টির শিং দেখে কি ভেবেছিল? ছাগলছানাটি ষাঁড়ের শিং দেখে বা শিং রয়েছে বলে তাকে ছাগল ভেবেছিল। ভয় কমে যেতে ছাগলছানাটি কি করেছিল? ভয় কমে যেতে ছাগলছানাটি একদিন গর্তের বাইরে চলে এসেছিল। বাঘ কিভাবে শিয়ালকে নিয়ে গর্তের কাছে গিয়েছিল? বাঘ শিয়ালকে বেশ করে লেজের সঙ্গে বেঁধে গর্তের কাছে গিয়েছিল। 5, বাঘ আর শিয়াল একে অপরকে কি সম্বোধন করত? শিয়াল বাঘকে মামা আর বাঘ তাকে ভাগ্নে বলতো, অর্থাৎ বাঘ শিয়ালকে
ভাগ্নে বলতো, শিয়াল বাঘকে মামা বলতো। 6 শিয়াল চেঁচিয়ে কাকে কি বলেছিল, কি বলছিল? শিয়াল চেঁচিয়ে বাঘকে বলছিল, মামা আল আল, অর্থাৎ মামা জমিতে আল রয়েছে। শিয়ালের চিৎকার শুনে বাঘ কি করলো? উত্তরে তোমরা লিখবে, শিয়ালের চিৎকার শুনে বাঘ ভাবলো সেই নরহরি দাস বুঝি আসছে, তাই সে আরো বেশি জোরে ছুটতে লাগলো। 8 বাঘ ও শিয়াল রাতে কি করলো? বাঘ ও শিয়াল সারা রাত ধরে ছুটোছুটি করে ষাঁড় হয়ে গেল, মানে সারা রাতই ছুটোছুটি করেছে। 50 বাঘে 1 গ্রাস কথাটির অর্থ কি? এর অর্থ হচ্ছে এক এক গ্রাসে 50টি বাঘ লাগবে, বা এক এক গ্রাসে 50টি বাঘ খেয়ে ফেলবে। 10 তোকে দিলুম 10 ভাগের কুড়ি বলতে কি বোঝানো হয়েছে? উত্তর লিখবে, এই কথাটিতে বোঝানো হয়েছে 10টি বাঘ নিয়ে আসতে, আসার কুড়ি অর্থাৎ মূল্য বা দাম দেওয়া হয়েছে, 10টি বাঘ নেওয়ার দাম দেওয়া হয়েছে। তারপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 1 হ্যাঁ গা তুমি কি খাও? কে কাকে এই কথাটি কখন বলেছিল? ছাগলছানা ষাঁড়কে এই কথাটি বলেছিল। কখন বলেছিল? একদিন ছাগলছানা গর্তের বাইরে বেরিয়ে এসে দেখলো একটি ষাঁড় ঘাস খাচ্ছে। ছাগলছানাটি আগে কখনো এত বড় জন্তু দেখেনি। এছাড়া ষাঁড়টির শিং দেখে সে ভাবলো ওটিও বুঝি ছাগল, খুব ভালো জিনিস খেয়ে এত বড় জন্তু হয়েছে, তাই সে ষাঁড়কে গিয়ে এই কথাটি জিজ্ঞেস করেছিল। 2 আমি ঘাস খাই এই কথাটি কে বলেছিল? সেই কথাই কে কি উত্তর দিয়েছিল? সে কোথায় ঘাস খেত? এর উত্তরে তোমরা লিখবে, এই কথাটি ষাঁড় ছাগলছানাকে বলেছিল। তার এই কথা শুনে ছাগলছানা বলেছিল যে ঘাস তো আমার মাও খায়, কিন্তু সে ষাঁড়ের মতো এত বড় হয়নি। ঘাস তো তার মাও খায়, কিন্তু সে ষাঁড়ের মতো এত বড় হয়নি। বনের ভিতর এক জায়গায় চমৎকার ঘাস ছিল, ষাঁড়টি সেখানেই ঘাস খেত, বা সেই ঘাস খেত। লিখে দেবে এটা। 3 দেখো, বটে, তার এত বড় স্পর্ধা, কে কেন এই কথাটি বলেছিল? উত্তর লিখবে, বাঘ এই কথাটি বলেছিল। কে বলেছিল? বাঘ এই কথাটি বলেছিল। কেন বলেছিল? শিয়াল তার গর্তে গিয়ে যখন শুনল সিংহের মামা নরহরি দাস গর্তে বসে রয়েছে, তখন সে এক ছুটে বাঘের কাছে হাঁপাতে হাঁপাতে এসে উপস্থিত হলো। বাঘ শিয়ালকে দেখে আশ্চর্য হয়ে গেল এবং জিজ্ঞাসা করলো, সে এখনই ফিরে এলো কেন? এর উত্তরে শিয়াল বলল, মামা, এক বিরাট সর্বনাশ হয়েছে। তার গর্ত থেকে এক নরহরি দাস এসেছে, তার নাকি 50 ভাগে 1 গ্রাস। এই শুনে ভয়ানক রেগে গিয়ে বাঘ এই কথাটি বলেছিল। 4 দেখো, আমি কখনো তোমাকে ফেলে পালাবো না, কে কেন এই কথাটি বলেছিল? সে কিভাবে তার কথা রেখেছিল? উত্তর লিখবে, শেয়াল হাঁপাতে হাঁপাতে ফিরে এসে বাঘকে নরহরি দাসের আসার কথা বলায় বাঘ তা শুনে ভয়ানক রেগে গেল। তখন সে শিয়ালকে বলেছিল, চলো ভাগ্নে, তাকে দেখাবো কেমন করে তার 50 বাঘে 1 গ্রাস। ঠিক আছে, তাহলে আমি কখনো তোমাকে ফেলে পালাবো না কে বলেছিল? বাঘ বলেছিল। কাকে বলেছিল? শেয়ালকে বলেছিল। এই কথাই শেয়াল বাঘকে বলে, সে যে সে গেলে যদি নরহরি দাস তাকে খেতে আসে, তখন বাঘ তো 2 লাফেই পালাবে, আর শিয়াল তা পারবে না। এই কথাই বাঘ বলেছিল। তা কি হয়? আমি কখনো তোমাকে ফেলে পালাবো না। একা সে পালায়নি, লেজের সঙ্গে বাঁধা শিয়ালকে শুধু নিয়ে সে 25 হাত লম্বা লাফ দিয়ে পালিয়েছিল। তারপর দেখো 5 শুনেই তো ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছে। কি শুনে বাঘ ভয় পেয়েছিল? উত্তরে তোমরা লিখবে, বাঘ যখন শিয়ালকে লেজের সঙ্গে বেঁধে নিয়ে তার গর্তের কাছে আসছিল, ছাগলছানাটি তা দেখতে পেয়ে শিয়ালকে বলেছিল যে তাকে 10টা বাঘ আনতে করে দেওয়া হলো, আর সে কিনা একটা বাঘ লেজে করে বেঁধে নিয়ে এলো। এই শুনেই ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছিল। 6 শিয়ালের সেদিন ভারী সাজা হয়েছিল।
শিয়ালের কীরকম সাজা হয়েছিল? উত্তর লিখবে। নরহরি দাসের কথা শুনে ভয় পেয়ে বাঘ 25 হাত লম্বা এক লাফ দিয়ে শিয়ালকে শুদ্ধ নিয়ে পালাতে লাগলো। লেজে বাঁধা অবস্থায় শিয়াল মাটিতে আছাড় খেয়ে, কাটার আঁচড় খেয়ে, ক্ষেতের আলের ঠোকর খেয়ে প্রাণ বেরিয়ে যাওয়ার জোগাড় হলো। শিয়াল চেঁচিয়ে বাঘকে বোঝাতে চাইল, মামা আল আছে, অর্থাৎ জমিতে আল রয়েছে, আর তাতেই ধাক্কা খেয়ে শিয়ালের প্রচণ্ড লাগলো। কিন্তু বাঘ তো তা শুনে আবার বুঝি নরহরি দাস আসছে ভেবে আরও জোরে ছুটতে লাগলো। এইভাবেই সারা রাত ধরে ছুটোছুটিতে শিয়ালের খুব সাজা হয়েছিল। তারপর প্রশ্ন দেখো, নিচের এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। তাহলে প্রথমটা গেগজিস, এটা যদি আমরা সাজিয়ে বর্ণ তৈরি করি কী হবে? জিজ্ঞেস। তারপর এটা হচ্ছে মান্ধি বোন, এটা যদি আমরা সাজিয়ে বর্ণ তৈরি করি, শব্দ তৈরি করি, এটা হচ্ছে বুদ্ধিমান হবে। ঠিক আছে, বুদ্ধিমান। নরহরি, পরেরটা হবে নরহরি। দেখো নরি হর আছে, এর দন্তন্য র হ রহস্যি, নরহরি হবে উত্তর। তারপর আছে গাহভাত, এটা হবে হতভাগা। তারপর দেখো ছুটি টোছু, তাহলে এটার উত্তর হবে ছুটোছুটি। সমার্থক শব্দ লেখো দুইয়ের, দেখো দুই বলে সমার্থক শব্দ লেখো। বন, বাঘ, সার, রাত্রি। সমার্থক অর্থাৎ সম অর্থযুক্ত বা একই রকম মানে বোঝাবে সেরকম শব্দ। বন হচ্ছে অরণ্য, জঙ্গল, বনানী, বন, অরণ্য, জঙ্গল, বনানী। বাঘ হচ্ছে শের, সাদুল। সার হচ্ছে বৃষ বা ষণ্ড। রাত্রি হচ্ছে নিশি, রজনী, নিশা প্রভৃতি। 4 কি বলেছে? নিম্নলিখিত অংশে উপযুক্ত ছেদ ও যতি চিহ্ন বসাও। আগে একটা করেছি আমরা, দেখেছো হয়তো। সে ষাঁড়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, হ্যাঁ গা তুমি কি খাও? ষাঁড় বললে, আমি ঘাস খাই। ছাগলছানা বললে, ঘাস তো আমার মাও খায়, সে তোমার মতো এত বড় হয়নি। ষাঁড় বললে, আমি তোমার মায়ের চেয়ে ঢের ভালো ঘাস অনেক বেশি করে খাই। এখানে কোনো দাড়ি কমা ফুলস্টপ, ফুলস্টপ হবে না, ইংলিশ নয়, এখানে দাড়ি কমা জিজ্ঞাসা চিহ্ন কিচ্ছু নেই, তাই না? আমাদেরকে বলেছে যে ছেদ ও যতি চিহ্ন বসাতে। উত্তর লিখবে, সে ষাঁড়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, কমা, হ্যাঁ গা তুমি কি খাও? কি খাও এখানে জিজ্ঞাসা চিহ্ন হবে। ষাঁড় বললে, তারপর কমা হবে, থামলে হালকায়, আমি ঘাস খাই, তারপর পূর্ণচ্ছেদ, বাক্যটা সম্পূর্ণ হলো। ছাগলছানা বললে, আবার কমা, ঘাস তো আমার মাও খায়, এখানে জায়র আছে, এটা খায় হবে, হ্যাঁ। তারপর কমা, সে তো তোমার মতো এত বড় হয়নি, দাড়ি। ষাঁড় বললে, কমা, আমি তোমার মায়ের চেয়েও ঢের ভালো ঘাস খাই, অনেক বেশি করে খাই, দাড়ি। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। কোনো অসুবিধা হলে বলবে আমাকে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, তাহলে আমারও ভালো লাগবে। আর তোমরা যারা সম্পূর্ণ ভিডিও দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকো। আর তোমাদের কি দরকার, কোন বিষয়ের ওপর ভিডিও দরকার আমাকে জানিও, আমি সেই বিষয়ের ওপর ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা সকলে ভালো থেকো, পড়াশোনা মন দিয়ে করো। পড়াশোনার পাশাপাশি খেলাধুলোরও প্রয়োজন আছে। তোমরা খেলাধুলো করবে, কিন্তু পড়াশোনাটা বেশি করে। চলো, আজকের ভিডিওটি এই পর্যন্তই। কথা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।